আমাদের দেশের পয়সা খাবে, ওষুধ পাবে, জামা কাপড় পরবে। কেন? জামাই নাকি? জলদি জলদি ভাগো। পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের রাজ্য ছাড়তে ঠিক এই ভাষাতেই তীব্র হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক মানুষ জড়ো হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি এই কড়া বার্তা দেন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মুখ্যমন্ত্রীর দাবি, চেকপয়েন্টে জড়ো হওয়া এই ব্যক্তিরা সবাই অবৈধ বাংলাদেশি। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, অন্যথায় সরকার যা করার তাই করবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের পেছনে রাজ্যের জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করতে চান না তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত বাংলাদেশে নেয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি, জেলে পাঠাতে হবে না, আইনে নেই। সরাসরি পুলিশ এদেরকে ধরে বিএসএফ এর হাতে তুলে দিবে। আমাদের দেশের পয়সা খাবে, ওষুধ পাবে, জামা কাপড় পরবে। কেন? জামাই নাকি? জলদি জলদি ভাগো। অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে এতদিন তা ব্যবহার করা হয়নি। এবার বিজেপি সরকার ভোট ব্যাংকের ঊর্ধ্বে গিয়ে দেশ ও রাজ্যের স্বার্থে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন কঠোরভাবে কার্যকর করবে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই রাজ্যে সিএএ কার্যকরের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, শনাক্তকরণ, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং পুশব্যাক নীতি নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। They have now the capacity to reach deep into Europe. They already have fired on European countries. দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার ২৫শে মে সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাকে। মূলত দাঁতের চিকিৎসার জন্যই নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ কয়েকটি ঘটনার মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ উঠে আসে এবং এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। এর ফলে ইসরায়েলের অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। গেল মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে জানান, তিনি সম্প্রতি হাদাসা মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট ক্যান্সারজনিত টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। ইরান যুদ্ধে যেন এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে, সেই কারণে তিনি বিষয়টি জনসমক্ষে আনেননি বলে দাবি করেন। তবে কবে রোগ নির্ণয় হয়েছিল, কবে চিকিৎসা শুরু করেছিলেন বা কবে শেষ হয়েছে, এসব বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে সেই প্রতিবেদনে অর্ধেক পৃষ্ঠা জুড়ে মাত্র ৫টি অস্পষ্ট বিষয় ছিল এবং এটি কোন বছরের প্রতিবেদন সেটিও উল্লেখ করা হয়নি। এছাড়া কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির ইঙ্গিত ছিল না। নেতানিয়াহুর শরীরে ২০২৩ সালের জুলাইয়ে একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের পটভূমিতে দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ইরানে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ পুনর্বহাল করা হয়েছে। গত মঙ্গলবার ২৬ মে দেশটির ফিক্সড ব্রডব্যান্ড বা ওয়াইফাই সেবা চালু করা হলেও মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লগস ও ইরানের অভ্যন্তরীণ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এই ব্ল্যাকআউট জারি করা হয়, যা আধুনিক ইতিহাসের দীর্ঘতম দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট।
দীর্ঘ 88 দিন আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার পর ওয়াইফাই সেবা চালু হলেও কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এখনও VPN এর প্রয়োজন হচ্ছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একে অবাধ সাইবার স্পেসের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে কট্টরপন্থী ও বিচার বিভাগের অভ্যন্তরীণ বিরোধিতার কারণে ইন্টারনেট পূর্ণাঙ্গ চালু হওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা প্রকাশ্যে নাকচ করে দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বানকে ফিরিয়ে দিয়ে এ প্রতিক্রিয়া জানায় দেশ দুটি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর সহ বেশ কয়েকটি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অনুরোধ জানান। এর জবাবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, দেশের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে পাকিস্তান যোগ দিবে না। তিনি মনে করে দেন, ইসলামাবাদ এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং তাদের পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণের অনুমতি নেই। বিশ্লেষকদের মতে ফিলিস্তিন সংকটকে উপেক্ষা করে সৌদি আরব ও পাকিস্তানের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি আদায় করা ওয়াশিংটনের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এর আগে 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান এই আব্রাহাম চুক্তিতে সই করেছিল। একটি মাত্র সিনেমা দিয়ে যিনি বদলে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের চেনা সমীকরণ। হাসির ছলে ভূতের মুখে শুনিয়েছিলেন সমাজের বাস্তব চিত্র। টলিউডের সেই অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার দুপুরে কলকাতার গড়িয়াহাটে এক আকস্মিক ও রহস্যজনক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভূতের ভবিষ্যৎ খ্যাত এই গুণী পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর, কিন্তু তার এই চলে যাওয়া সহজভাবে নিতে পারছে না কেউ। তার আকস্মিক মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা রহস্য। এটি কি স্রেফ দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? ঘটনাটি ঘটে বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে আচমকাই নিচে পড়ে যান পরিচালক অনীক দত্ত। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে পরিচালকের এই পড়ে যাওয়ার স্থানটি নিয়ে তৈরি হয়েছে কিছুটা ধোঁয়াশা। জানা গেছে, অনীক দত্ত নিজে থাকতেন ডোভার লেন এলাকার একটি বাড়িতে, কিন্তু ঘটনাটি ঘটেছে হিন্দুস্তান পার্কের একটি ভবনে, যা তার প্রাক্তন স্ত্রীর বাসভবন বলে জানা গেছে। ঠিক কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন এবং কিভাবে ছাদ থেকে নিচে পড়ে গেলেন তা এখনও পরিষ্কার নয়। এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গড়িয়াহাট থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও। ভবনের নিচে যেখানে পরিচালকের রক্তাক্ত দেহটি পড়েছিল, সেই স্থানটি পুলিশ ইতিমধ্যেই ঘিরে রেখেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়না তদন্তের জন্য মরদেহ কলকাতার ঐতিহ্যবাহী SSKM হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ এখনও প্রাতিষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তদন্তের গভীরতা বাড়াতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে খুব দ্রুতই সেখানে পৌঁছাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্টের পরেই জানা যাবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা। প্রিয় পরিচালকের এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতার সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে স্তব্ধতা নেমে আসে। হাসপাতালে ছুটে যান নির্মাতা সৃজিত মুখার্জি, দেবজ্যোতি মিশ্রসহ টলিউডের বহু তারকা ও সহকর্মী। প্রত্যেকেই এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বামপন্থী ভাবাদর্শের এই স্পষ্টভাষী মানুষটির এমন চলে যাওয়া কেউ বিশ্বাস করতে পারছেন না। সবচেয়ে বেদনার বিষয় হল, মাত্র 5 দিন আগেই গত 22শে মে ছিল এই গুণী পরিচালকের জন্মদিন।
জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পুরনো সব স্মৃতি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি। কে জানত জন্মদিনের মাত্র 5 দিনের মাথায় এভাবে চিরতরে বিদায় নিতে হবে তাকে। বর্তমানে তার মেয়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, তিনি এলেই পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিজ্ঞাপন জগৎ থেকে ক্যারিয়ার শুরু করা অনিক দত্ত 2012 সালও ধুগুতের ভবিষ্যৎ দিয়ে বড় পর্দায় আসেন। এরপর আশ্চর্য প্রদীপ, মেঘনা দোবধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ব্যাকস্টোরি নিয়ে তৈরি অপরাজিতর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিতর্ক দমাতে পারেনি তার সৃষ্টিকে। সিনেমাগুলোর মধ্য দিয়ে অনিক দত্ত বেঁচে থাকবেন কোটি দর্শকের হৃদয়ে। তার আত্মার শান্তি কামনা করছি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার 27 মে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম উম্মার অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে মঙ্গলবার 26 মে জিলহজ মাসের 9ম দিনে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় 16 লাখ হাজি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে সমবেত হন। ভোর থেকেই শুভ্র ইহরামে সজ্জিত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা নামাজ, তওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারে মশগুল ছিলেন। দুপুরে নামিরা মসজিদ থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আলী আল হুদাইফি। এবার বাংলাসহ বিশ্বের 35টি ভাষায় এই খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। খুতবায় তিনি মুসলিম উম্মার ঐক্য, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন করেন। আজ 10 জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি এবং মাথা মুন্ডন বা চুল ছেটে ইহরাম ত্যাগের মধ্য দিয়ে ঈদের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদকে ঘিরে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশী সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। তীব্র গরমের মধ্যেও হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা, পানির ফোয়ারা ও বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে।